তো টাইম সিরিজের প্রথম অঙ্ক আমরা শুরু করছি। কনস্ট্রাক্ট আ 5 yearly মুভিং অ্যাভারেজ বলছে অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং ইন আ কলেজ শোন বিলো। আচ্ছা, বিলোটা ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। আচ্ছা, তার আগে একটুখানি 1 মিনিট জাস্ট ডিসকাস করে নিই, যেটুকুনি আমরা এতক্ষণ ধরে গত 15-20 মিনিটের ডিসকাশনটা আমরা 1 মিনিটে সারার চেষ্টা করি একটুখানি। হোয়াট ইজ টাইম সিরিজ? বলছে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন আ ক্রোনোলজিক্যাল অর্ডার। ডেফিনেটলি ক্রোনোলজিক্যাল অর্ডার মানে কি না, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টাইম অফ অকারেন্স, মানে বছর মানে পরপর এভরি ইয়ারের ডেটা, ঠিক আছে, ইয়ার ওয়াইজ বা টাইম ওয়াইজ লেখা থাকবে, সেইটাকে বলা হয় টাইম সিরিজ। ঠিক আছে, আমি একটু আগে বললাম যে চ্যাপ্টারটার নামের মধ্যে তাই আছে, টাইম এবং সিরিজ, টাইম ওয়াইজ একটা সিরিজকে তৈরি করা, দ্যাট ইজ টাইম সিরিজ, ফাইন। তার অনেক কটা ইউটিলিটি আছে টাইম সিরিজের ডেটাটার, বেশ কিছু ইউটিলিটি আছে যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, এখন আর বলছি না। এই ছোট্ট জায়গাটা পর একটুখানি পড়লেই বোঝা যাবে। এখানে মুভিং অ্যাভারেজ একটা পদ্ধতি টাইম সিরিজের ডেটাকে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা প্রথম অঙ্কটা শুরু করবো হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়েই। মুভিং অ্যাভারেজ ছাড়া আর কি আছে? ট্রেন্ড ইকুয়েশন আছে, সেমি অ্যাভারেজ আছে, এই যে মুভিং অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড অফ টাইম সিরিজ ডেটাটাকে যেভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো সেটাই আমরা এখন শিখবো ফার্স্ট এক্সাম্পল বা ফার্স্ট অঙ্কর মাধ্যম দিয়ে। চলে আসি তো এসএন দে বইয়ের প্রথম অঙ্ক। এখানে কি কি দেওয়া আছে? ইয়ার ওয়াইজ ডেটাটা দেওয়া আছে। ইয়ার 1951 থেকে 1960 অব্দি এভরি ইয়ারের স্টুডেন্টসের নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে। 1951, 1952, পজ করছি এটাকে। তো এটা করসপন্ডিং কি দেওয়া আছে না, নাম্বার অফ স্টুডেন্টস, প্রত্যেক বছর বছর কতগুলো করে স্টুডেন্টস ছিল সেটা আমরা লিখে ফেলি, নাম্বার অফ স্টুডেন্টস। বলতে থাকতো একটুখানি, ফিগার্স গুলো বল। 332, 317, হুম 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 405 আর 431। তো এই হচ্ছে এভরি ইয়ার আমাদের নাম্বার অফ স্টুডেন্টস কত কত করে আছে একটা একটা কলেজেতে, ঠিক আছে। এবার আমাদেরকে কি বের করতে বলছে না, 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ বের করতে বলেছে। মুভিং অ্যাভারেজ আর অন্য কিছুই না, এই নামটার মধ্যেই, এই মুভিং অ্যাভারেজ টার্মটার মধ্যেই তার মানে লুকিয়ে আছে। যেভাবে টাইম সিরিজ নামটার মধ্যেই টাইম সিরিজ মানে লুকিয়ে আছে, এইটার মধ্যেই লুকিয়ে আছে। দেখ, অ্যাভারেজ করা আমরা জানি, আগের বারই শিখেছিলাম। অ্যাভারেজ মানে গড় বের করবো, দুটো যোগ করব ভাগ করব, তিনটে যোগ করব ডিভাইড বাই 3 করব পেয়ে যাবো, চারটে যোগ করব ডিভাইড বাই 3 করব বাই 4 করব, আমরা অ্যাভারেজ পেয়ে যাবো। এখানে বলেছে 5 বছরের মুভিং অ্যাভারেজ, তো আমরা আগে 5 বছরের অ্যাভারেজটা তো ভাবি। 5খানা যোগ করে ডিভাইড বাই 5 করা মানে হচ্ছে 5 বছরের অ্যাভারেজ। মুভিং মানে কি না, ওটা মুভ করতে করতে যাবে, মানে প্রথমে এই প্রথম 5টা, তারপরের 5টা, তারপরে 5টা, তারপরে 5টা, এইভাবে যাবে। দ্যাট ইজ হোয়াট মুভিং অ্যাভারেজ ইজ, আর কিছু না। এইটুকুনি কাজ হচ্ছে মুভিং অ্যাভারেজের, ঠিক আছে। তার জন্যই এত বড় অঙ্ক, ঠিক আছে, এত ঘটা করে একটা চ্যাপ্টার শেখা, ঠিক আছে। খুব সহজ জিনিস। এবার যে যোগ করতে পারবে, যে যোগ করতে পারবে সে মুভিং অ্যাভারেজ পারবে, আর যে যোগ করতে পারবে না সে ক্যালকুলেটর দিয়ে যোগ করবে। আর কোনো বুদ্ধি লাগে? তুই খুব সেই যোগ আর ভাগ, আর তো কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে। আর পদ্ধতিটা তোকে খালি জানতে হবে। পদ্ধতি প্রথম কাজ কি করতে হবে না, 5 ইয়ারলি মুভিং টোটাল বের করবো। দেখ, গড় বের করার জন্য প্রথমে যোগ করতে হয়, তো তো ডিরেক্টলি আমরা না করে ওরা বলছে ভাই আরেকটা স্টেপ তুমি বাড়িয়ে দাও, প্রথমে টোটালটা বের করো, তারপরে তার অ্যাভারেজ বের করো। তো 5 ইয়ারলি মুভিং টোটাল বের করবো, মানে কি 5টা করে বছর যোগ করতে থাকবো এই প্রথম 5 বছর। 1, 2, 3, 4, 5, এই 5টা বছর যোগ করলাম। করে 5 বছর যোগ করে কিন্তু যে কোনো জায়গাতে লিখলে হবে না। 5 বছরের মাঝখান কোনটা আছে? 1953, 3 নম্বর বছরটা মাঝখান, তার এগেনস্টে লিখতে হবে, ঠিক আছে। 5টা যোগ করতে পেরেছিস? দেখ, আমি ঝড়ের মধ্যে যোগ করতে পারবো, এটা আসবে 1800, ঠিক আছে। তারপরেরটা তুইও শিখে গেছিস।
তারপরের পাঁচটা এখান থেকে শুরু করে এই 5 নম্বর অবধি লেখা আছে কি মুভিং টোটাল। তো মুভিং টোটাল মানে মুভ করতে করতে যাবে। 5 বছর বলেছে, তাই এভরি 5 ইয়ার্স কে আমরা নেবো, ব্যাস। প্রথম 5 বছর, তারপরে 5 বছর, এইভাবে কিন্তু পাঁচটা পাঁচটা করে বছরের আমরা টোটাল বের করবো। অ্যান্ড এই পাঁচটার মাঝখান কোনটা, এইটা। তো এই বছরটার এগেনস্টে 1954। কেন আমি বারবার রিপিট করছি যে বছরের এগেনস্টে? বিকজ আমরা করছি কিন্তু টাইম সিরিজের অঙ্ক। টাইম সিরিজে ক্রোনোলজিক্যাল অর্ডারই আমাদেরকে সাজাতে হবে, তাই কোনো একটা বছরের সাথেই আমাকে অ্যাসাইন করতে হবে। এমন নয় যে আমি যে কোনো জায়গাতে লিখে ফেললাম, তা কিন্তু হবে না। 1954 সালের মুভিং টোটাল হচ্ছে এটা 1873। তার পরেরটা আর আমি দাগ কাটছি না, ঠিক আছে। নেক্সট 5টা বছর মানে কি না, এইটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, তার সেটা লেখা হবে এখানটাতে। এটা যোগ করলে আসবে 1966, তারপরটা 2036, তারপরটা 2049, তারপরটা লাস্টেরটা আসবে হচ্ছে 2078। সরি 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 2078। তারপরে আর আসবে না, বিকজ আর তো 5টা পাচ্ছি না আমরা। এই 5টাই আমাদের কাছে লাস্ট ছিল, 1 2 3 4 5, ঠিক আছে। তারপরটা থেকে যদি আমরা শুরু করি, 4টে থেকেই বন্ধ হয়ে যাবে, 5টা আমরা আর পাচ্ছি না, ঠিক আছে। তাই জন্য এত অব্দি এসে আমাদেরকে স্টপ করতে হবে। তো 5 ইয়ারলি মুভিং টোটাল পেলাম। এরপরে আলটিমেটলি আমাদের রেজাল্টের আনসার 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ মানে এখানে 5টা যোগ করেছি, অ্যাভারেজ বের করার জন্য 5 দিয়ে ভাগ করো, ব্যাস। ডিভাইড বাই 5 করতে পারবি তাড়াতাড়ি? দেখ, এটা তো 300 সাল, এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা ক্যালকুলেটার মার, 374.6 আসবে। 374.6, তারপরটা 393.2, 407.2। আচ্ছা, 2049 ডিভাইড বাই 5 করলে 409.8, 2078 ডিভাইড বাই 5 করলে 415.6। এই এত স্পিডে ভাগ করার এই টেকনিকটা শিখিয়েছিলাম তোদেরকে, ওটা ভিডিওতে বলছি না, ঠিক আছে। মনে রাখিস কিন্তু তোরা, ঠিক আছে। আর কাউকে বলবি না কিন্তু, বোঝা গেল? এই হচ্ছে মুভিং অ্যাভারেজ। এখানে 5 বছর বলেছে, যদি বলতো 3 বছর কি হতো? 3টে করে যোগ করতাম। না, একদম না। এটা জাস্ট তোদেরকে বোঝানোর জন্য আমি এই পেন দিয়ে মার্ক করলাম। আলটিমেটলি কোনো মার্কিং করবি না, ডাইরেক্টলি এই বছরটার সাথে অ্যাসাইন করে হ্যাঁ যোগ করবি এবং লিখে ফেলবি এবং ভাগ করবি, আর তারপরে কলমটাতে লিখে ফেলবি, ঠিক আছে। 5 বছর বললে আমরা 5 বছর যোগ করলাম। 3টে বছর যদি বলে তো 3টে বছর নিতাম, ব্যাস। কোনো রকেট সায়েন্স নেই এখানে, খুব সহজ। একটা কলমে যোগ করব, একটা কলমে ভাগ করব। চাইলে আমরা এই ডাইরেক্টলি আমরা এই কলমটা করার মতো সক্ষম আমরা, কিন্তু করবো না। একটা কলম বাড়াতে ওরা বলছে বই, ঠিক আছে, এসএন দেব বলেছে, আমরা তাই করছি, ঠিক আছে। এই ফর্মেটেই আমরা সাজাবো, ঠিক আছে। কারণ পরের আরেকটা টাইপ অফ অঙ্ক আছে, সেখানে গিয়ে এই কলমটা খুব কাজে লাগবে, ঠিক আছে। ক্লিয়ার তো? 3 বছর বললে হলো। 7 বছর যদি বলে তখন 7টা করে যোগ করব এবং 7 দিয়ে ভাগ করব। 9 বছর বললে 9টা করে বছর নেবো, যদিও 9 বছর দেবে না তোদের। 9 বছর দেওয়া মানে তোদের কমপক্ষে 20খানা ডেটা দিতে হবে, না হলে 9 বছর পাওয়া যাবে না। 20 বেশি ডেটা লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই 5 7 3 5 7 এর মধ্যে থাকবে। আচ্ছা, শুধু তো 3 5 7 নিয়ে বললাম, বিজোড় সংখ্যা নিয়ে বললাম। জোড় সংখ্যা হলে কি হবে? মেন প্রবলেমটা কি হবে জোড় সংখ্যা হলে? ধর বললো 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, এই 4টে বছর তো যোগ করলাম, তার অ্যাভারেজও ডিভাইড বাই 4 করে পারবো আমরা, কিন্তু লিখবোটা কোথায়? মাঝখানটায়? ওটা তো সম্ভব না। টাইম সিরিজে ডেফিনেটলি কোনোটা বছরের সাথে অ্যাসাইন করতে হবে আমাদেরকে, ঠিক তো? ঠিক তো সেই নেক্সট অঙ্কতে আমরা দেখবো যে যদি জোড় সংখ্যার কোনো মুভি অ্যাভারেজ বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোনো ইয়ারের সাথে আমরা অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। সো নেক্সট অঙ্ক আমাদের 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ বের করা। আমরা এর আগে শিখলাম 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, যেখানে ছিল হচ্ছে অড নাম্বার, 5 বছরটা 5 ছিল অড। এবার 4 ইয়ারলি যদি হয়, প্রসেস সেম যে আমরা 4টে করে টোটাল বের করবো, ডিভাইড বাই 4 করবো, এটা হচ্ছে আমাদের মেন প্রসেস। কিন্তু প্রবলেমে পড়ে গেলাম যে 4 বছর যদি আমরা করি তো মাঝখানটা হয়ে যাচ্ছে এখানটাতে, এখানেই আমাদের ইস্যুটা ক্রিয়েট হয়ে গেল, যে কারণেই আরো একটা দুটো স্টেপ বাড়তি করতে হতে পারে। দেখা যাক কি স্টেপ আসবে।
ঠিক আছে, অঙ্কর মধ্যে যাই আমরা এবার। 4 ইয়ারলি মুভিং টোটাল বের করবো আগের অঙ্কর মতোই। 4 ইয়ারলি মুভিং টোটাল বের করবো, জাস্ট আগের অঙ্কটার মতো টোটাল বের করলাম, কিন্তু ব্র্যাকেটে লেখা থাকবে নন সেন্টার্ড। মানে কি, কোনো বছরের সাথে, হ্যাঁ কোনো মাঝখানের বছরের সাথে আমি অ্যাসাইন করতে পারছি না। ঠিক আছে, টোটালটা তো কোথাও না কোথাও লিখতে হবে। তো নন সেন্টার মানে কোনো মিডল ইয়ারের সাথে আমি অ্যাসাইন করতে পারছি না। কোথায় করবো না, এই চারটে, যদি আমি এই চারটাকে নিয়ে কনসিডার করি, তার মাঝখানে আমার এটা হচ্ছে দুটো বছরের মাঝখানে, দুখানা বছরের মাঝখানে আমি ফার্স্ট লিখবো। চারটে যোগ করে ফেলো, 506 প্লাস 620 প্লাস 1036 প্লাস 673, 2835। ঠিক আছে, এটা আমরা লিখে দেবো এখানে 2835। এইভাবেই প্রত্যেক 4 বছরের ব্লকের আমরা টোটালটা লিখবো, সেটা মাঝখানে দুটো বছরের মাঝখান দিয়ে কিন্তু যাবে। ঠিক আছে, তারপরের চারটাকে যোগ করলে আসবে 2917, তারপরটা আসবে 2993। দেখ মাঝখানটা লিখলাম, কোনো ইয়ারের সাথে কিন্তু আমি এখন মধ্যে অ্যাসাইন করতে পারিনি এটাকে। তারপরে 3073, 3073, 3138, 3213, 3290, 3363, 3363। দেখ এই লাস্ট চারটে নিলাম, তারপরে আর আমাদের কাছে নেই, ফিগার্সই নেই, তাই পারছি না। তো 4 ইয়ারলি মুভিং টোটাল হলো নন সেন্টার্ড, 4 ইয়ারলি মুভিং টোটাল হবে সেন্টার্ড এবার। ঠিক আছে, বা ওটাকে আমরা ইয়ারলি তো আর বলতে পারবো না, তাই ওর ঘুরিয়ে লেখা হয় 2 আইটেম। এটাকে বছর বছর বলা যাচ্ছে না, তাই বলা হচ্ছে 2 আইটেম। এটাই একমাত্র নতুন কলম যেটা তোরা এখানে বাড়াচ্ছিস। 2 আইটেম মুভিং টোটাল, এখানে কিন্তু সেন্টার্ড লিখবো, বিকজ আমরা এই যোগটা করার সময় মাঝখানে লিখবো। ঠিক আছে, মজার জিনিসটা দেখ, এই দুটোকে যাই করে আমি মাঝখানে লিখছি, একটা বছরের সাথে দেখ অ্যাসাইন হয়ে গেল, হলো তো? এটাই হচ্ছে খেলা। তো এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 5752, 5752। তারপরটা আবার এইটার সাথে এটাকে যোগ করবো আমরা, করে এই মাঝখানটা লিখবো, তাহলে দেখ এই বছরটার সাথে আমার অ্যাসাইন হয়ে গেল, ব্যাস অটোমেটিক এবার কোনো না কোনো বছরের সাথে অ্যাসাইন হয়ে যাবে, যে কারণে আমরা এটাকে সেন্টার বলে লিখছি। 6066, এই তারপরে দুটোকে যোগ করলে, এই দুটোকে যোগ করলে আমাদের আসবে হচ্ছে 6211, তারপরটা 6351, 6503, 6653। দেখ সবগুলো দেখ কোনো না কোনো বছরের সাথে দেখ অ্যাসাইন হয়ে গেল, সেন্টার হয়ে গেল। এবার আমরা বের করবো আসল জিনিসটা, অ্যাভারেজ, 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, অ্যাভারেজ এটাকে সেন্টার্ড বলবো। ঠিক আছে, চলো এবার একটা মজার জিনিস দেখ, এর আগের অঙ্ক অব্দি আমরা কি করছিলাম, অ্যাভারেজ বের করার জন্য, এই অ্যাভারেজটা বের করার জন্য সিম্পলি যোগ করছিলাম, ভাগ করছিলাম 2 দিয়ে। এখানে এই যোগটার মধ্যে দুখানা যোগ ঢুকে গেছে, একবার এই 4টে নাম্বারকে যোগ করে এখানে লিখলাম, আবার এই দুটো মানে কি না পরের 4টে আবার আছে, তার মানে 8খানা জিনিস যোগ হয়ে কিন্তু এখানে এসছে। তো এইটার যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আবার ডিভাইড বাই 8 করতে হবে। ক্লিয়ার? যদি আমরা এইটার অ্যাভারেজ বের করতে চাই, তার জন্য ডিভাইড বাই 8 করতে হবে, মনে রাখতে হবে। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে তফাৎ এইটুকুনি রইলো, খেয়াল রাখার মতো তফাৎ এইটুকুনি রইলো, যে এক হচ্ছে ওই সেন্টারিং এর একটা প্রবলেম হলো, আর 2 নম্বর হচ্ছে আগেরটাতে সিম্পলি ডিভাইড বাই 5 করলে বা ডিভাইড বাই 3 করলে আমাদের হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু যত ইয়ারলি করব তার থেকে দ্বিগুণ আমাদেরকে দিয়ে দ্বিগুণ নাম্বার দিয়ে ভাগ করতে হবে। 4 বছর বললে 8 দিয়ে ভাগ করতে হবে, 2 বছর বললে 4 দিয়ে ভাগ করতে হবে,
6 বছর বললে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 719। 719 হলো 738.75। ঠিক আছে, হালকা একটুখানি ঘুরিয়ে নিতে হবে। এবার একটু বেটার আসছে। এটাকে 8 দিয়ে ভাগ করলে 758.25। এটা 8 দিয়ে ভাগ করলে 776.375। তারপরটা 793.875। 812.875। 831.625 হলো। এই হয়ে গেল আমাদের টোটাল 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ডেটা, যেটা সেন্টার্ড আছে বছর বছর ধরে। যেমন ধর 1978 জন্য এই এই ফিগারটা আমাদের, ঠিক আছে? 1972 জন্য এই 719 হয়ে গেল আমাদের 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? তো আলটিমেটলি মুভিং অ্যাভারেজ থেকে আমরা কি দেখলাম, আগের অঙ্কটাতেও দেখলাম যে এখানে যে ফ্লাকচুয়েশনস গুলো ছিল, এই যে ফ্লাকচুয়েশন গুলো হচ্ছে এখানে, সেটা কিন্তু মুভিং অ্যাভারেজের ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি 4 বছর ধরে যদি আমরা চিন্তা করি, প্রত্যেক 4 বছরের অ্যাভারেজ কিন্তু আমাদের গ্রোয়িং ফেজই আছে, ঠিক আছে? এভরি ইয়ার কিন্তু আমাদের গ্রো করছে, যদি আমরা 4 বছরের অ্যাভারেজ নিয়ে চিন্তা করি। আগের অঙ্কটাতেও সেম ইন্টারপ্রিটেশন ছিল, 5 বছরের অ্যাভারেজ নিয়ে চিন্তা করলে কিন্তু গ্রো করছিল আমাদের কাছে ডেটা, ঠিক আছে? তো মনে রাখার মতো একটা মাত্র জিনিস আছে যেটা আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে যদি আমাদেরকে অড নাম্বার অফ ইয়ার্স এর মুভিং অ্যাভারেজ করতে বলে, মুভিং অ্যাভারেজের নাম্বার অফ ইয়ার যদি আমাদের অড থাকে, সেই ক্ষেত্রে যেমন ধর বললো 3 ইয়ারলি বের করো, 3 ইয়ারলি, তাহলে আমরা ডিভাইড করব 3 দিয়ে। 5 ইয়ারলি বললে 5 দিয়ে আমরা ডিভাইড করব। 7 ইয়ারলি বললেও 7 দিয়ে ডিভাইড করব আমরা। কিন্তু যদি এটাই ইভেন হয়, যেমন যদি বললো 2 ইয়ারলি বের করো ভাই, তাহলে আমরা লাস্ট কলামে গিয়ে 4 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? 4 ইয়ারলি বললে এই অঙ্কটাতেই করলাম আমরা, 8 দিয়ে ডিভাইড করব। 6 ইয়ারলি বললে 12 দিয়ে ডিভাইড করব। এর থেকে বেশি দেবে না, আর লিখছি না। আর যদি দিয়েও দেয় তোরা পারবি আরামসে, ঠিক আছে? তো এইখানে গিয়ে মুভিং অ্যাভারেজটা বন্ধ করছি। এরপরে আমরা শিখবো হচ্ছে লিনিয়ার ট্রেন্ড ইকুয়েশন বাই মেথড অফ লিস্ট স্কোয়ার, ওরা বলছে, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার, সেটা দিয়ে ট্রেন্ড ইকুয়েশন বানাতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা এখন যেটা করলাম সেটা কিন্তু ট্রেন্ড ভ্যালুসই বের করলাম। এখান থেকে আমরা ট্রেন্ড কি দেখতে পাচ্ছি না, গ্রোয়িং ট্রেন্ডে আছে, বাড়ছে, অ্যাভারেজ ওয়াইজ দেখলে বাড়ছে, ঠিক আছে? তো এবার নেক্সট ফরম্যাটে আসি, যেখানে হচ্ছে স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন, একটা ইকুয়েশন বানানো হবে যেটা দিয়ে আমরা চাইলে আগামী 1 বছর পরে ট্রেন্ডটাও বলতে পারবো, 2 বছর পরে ট্রেন্ডও বলতে পারবো, যে ভ্যালু কত হবে 1 বছর পরে, 2 বছর পরে, ঠিক আছে? চলো দেখা যাক সেটা। তো লিস্ট স্কোয়ারের প্রথম অঙ্কতে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি দেখা যাক। বলছে বিলো আর গিভেন দ্য প্রোডাকশন ফিগার্স অফ এ ফ্যাক্টরি। প্রত্যেক বছরের ক্রোনোলজিক্যাল অর্ডারে প্রোডাকশন ফিগার দেওয়া আছে 1971 থেকে 1977 অবধি। ফিট আ স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার মেথড দিয়ে ট্রেন্ড লাইন, স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন বানাও একটা, এবং তারপরে ট্যাবুলেট দ্য ট্রেন্ড ভ্যালুজ। এটা পরে দেখছি আমরা, ট্রেন্ড ভ্যালু ট্যাবুলেশন পরে দেখছি। আগে আমরা শিখবো যে কিভাবে ট্রেন্ড ইকুয়েশন আমরা বানাতে পারি, ঠিক আছে? চলো অঙ্কটা শুরু করা যাক। এখানে আমরা টুকে নিয়েছি অলরেডি, ইয়ার আর প্রোডাকশন ভ্যালুজ গুলো আমাদের টোকা আছে। নেক্সট প্রসেসটা শিখবো আমরা। তো স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন কি তোরা কোনোদিন শুনেছিস ছোটবেলায়? মনে পড়ছে? যে কোনো গ্রাফে যদি আমরা একটা লাইন টানি, একটা গ্রাফ, গ্রাফ মানে কি এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে। কোনটাকে বলা হয় এক্স অ্যাক্সিস? জানা আছে? এইটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এই গ্রাফে যদি আমরা একটা লাইন টানি, গ্রাফে যদি আমরা একটা লাইন টানি, এই লাইনটার একটা না একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? ইকুয়েশন মানে কি না, রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, আর কিছুই না।
এক্স কত হলে ওয়াই কত হবে, ঘুরিয়ে বলি ওয়াই কত হলে এক্স কত হবে। এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের গল্প। ওয়াই কে আমরা অলওয়েজ কনসিডার করি অ্যাজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্স কে আমরা কনসিডার করি অ্যাজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। উল্টো বলছি, সরি, ওয়াই কে কনসিডার করি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স কে কনসিডার করি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ভ্যারিয়েবল। মানে কি? মানে হচ্ছে এই এক্স, ভ্যালু অফ এক্স কারোর উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, ওর জামা থেকে ও কাজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, কাজটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। উল্টো বলছি, কাজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু কতগুলো কাজ ও লাগাবে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওর উপরে ডিপেন্ড করছে যে ও কতগুলো লাগাবে। সেম ওয়াইজ ওয়াইটা হচ্ছে এই ইকুয়েশনটাতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কেন? বিকজ আমরা অলওয়েজ ইকুয়েশনটা বানাই ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এই দুটোর মধ্যে যে কোনো ভাবে ফরম্যাটে আমরা ছোটবেলায় কোনোদিন ইকুয়েশন বানানো শিখেছিলাম, ডেফিনেটলি এখন আমার মনে থাকবে না সব। তো এই ইকুয়েশনটা এইভাবেই আছে যে বাদিকে আছে ওয়াই, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু চেঞ্জ হবে। এক্স কে যদি আমরা 1 বাড়াই তো ওয়াই খানিকটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে চেঞ্জটা হবে, ওয়াই যে চেঞ্জ হবে, তার জন্য এ আর বি দায়ী। এ আর বি কতটা আছে, যদি আমাদের বি যদি 1 হয় আর এ যদি 0 হয়, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে যাবে। এক্স 1 থাকলে ওয়াইও 1 হবে, এক্স 2 থাকলে ওয়াইও 2 হবে। বাট যদি বি হয়ে যায় 2, এ হয়ে যায় ধর 6, তো প্রত্যেকবার এক্স এর ভ্যালু আমরা যা নেব তার সাথে দ্বিগুণ হবে, আর তার সাথে 6 যোগ হয়ে যাবে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, তো এই ইকুয়েশন সেইভাবেই তৈরি হয়, এক্স আর ওয়াই এর ভ্যালুকে যাতে আমরা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, তো এখানে স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনের কনসেপ্ট আছে, তাই জন্য আমি বললাম যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে এবং ইকুয়েশনের ফান্ডামেন্টাল। ঠিক আছে, তো আমাদেরকে অঙ্কতেই বলেছে যে তুমি স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন এখানে সাজাও, বানাও। এই ডেটার জন্য স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনটা তোমাকে বানাতে হবে। এখানে আমাদের বছরটা হবে হচ্ছে এক্স, আর প্রোডাকশন ভ্যালু হবে হচ্ছে ওয়াই। ঠিক আছে, বছরটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বছরকে আমরা পাল্টাতে পারবো না, 77/78 আসবে। বাট বছরের ওয়াইজ আমাদের প্রোডাকশন ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, সেই ইকুয়েশনটাই আমরা বানাবো। তাহলে স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশনটাকে আমরা কি ধরবো? লেট লেট দ্য স্ট্রেট লাইন trend equation be y is equal to a plus bx। ঠিক আছে, এইটা আমরা পেলাম প্রথম ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদেরকে বানাতে হবে। এখানে এক্স আর ওয়াই কনসেপ্টটা পুরো আমরা বুঝলাম না, এক্স কে আমরা বছর ধরবো আর ওয়াই হচ্ছে হলো এই প্রোডাকশন ভ্যালুস। কিন্তু এ আর বি কি করে হবে? ঠিক আছে, আমরা কিন্তু কোনোভাবেই, আমি যাই বললাম যে হ্যাঁ বছর ধরবো হচ্ছে এক্স কে, আর ওয়াই মানে হচ্ছে এটা, ফিগার গুলো আমরা এখানে বসাতে পারবো না। আমরা এই ইকুয়েশনটাই তৈরি করছি, এমন ইকুয়েশন তৈরি করব যেখানে যে কোনো বছর দিলে সেই বছরের ওয়াইটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। ক্লিয়ার? এই মেথড অফ লিস্ট স্কোয়ারে আমরা এই ইকুয়েশনটাই বানানো শিখছি। যে ডেটা আমাদের কাছে দেওয়া আছে সেখান থেকে যদি বলে যে তুমি ভাই 77 অব্দি দেওয়া আছে, তুমি বলো 1980 গিয়ে আমার প্রোডাকশন কত হতে পারে, তাহলে এই লাইনটা আমাদের চাই। এই লাইনটাতে এই বছরগুলো এক্স অ্যাক্সিসে লেখা আছে, তো এই লাইনটা আমরা আরেকটুখানি বাড়ালেই আমরা পেয়ে যাবো যে 1980 ধর এখানটাতে আসবে এক্স অ্যাক্সিসে, তো এর করসপন্ডিং ওয়াই এর ভ্যালু, প্রোডাকশন ভ্যালু কতটা হবে, তো সেই জন্য আমরা এই লাইনটা বানাচ্ছি। ক্লিয়ার? এই প্রজেকশনের জন্যই মেনলি এগুলো কাজে লাগে। ফাইন, তো এ আর বি বের করার জন্য আমাদের কাছে আরো দুখানা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, তো ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার, the method of least square, we have
the following two normal equations বলছে এটাকে, two normal equations to find out, normal equationটা কি জন্য কাজে লাগে না, to find out the value of a and b, ঠিক আছে। a আর b বের করার জন্য আমাদের আরো দুখানা ইকুয়েশন লাগবে। ইকুয়েশন গুলো কিরকম, সিগমা y is equal to an plus b sigma x, এই একটা ইকুয়েশন। দু নম্বর ইকুয়েশন হচ্ছে সিগমা এক্স ওয়াই is equal to a sigma x plus b sigma x স্কোয়ার, ঠিক আছে। দেখ দুটো আননোন আছে তো এ আর বি, দুটো বের করার জন্য, দুটোর ভ্যালু বের করার জন্য ডেফিনেটলি আমাদের কাছে দুখানা ইকুয়েশন লাগবেই লাগবে, ঠিক আছে। তা না হলে দুখানা আমরা ভ্যালু পাবো না কোনোদিন, ঠিক আছে। এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে। তো এই দুটো ইকুয়েশনকে তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড স্ট্যাটিস্টিক্স করানোর সময় যে জিনিসটা মানে বলেছিলাম আগের বার, যে তোকে খালি ফর্মুলা লিখে ফেলতে হবে, কি কি কলম খুলবো আমাদের অটোমেটিক বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে আমরা কি বুঝতে পারছি, সিগমা এক্স কলম চাই, সিগমা ওয়াই চাই, ঠিক আছে। ওয়াই মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ওয়াই, প্রোডাকশন অলওয়েজ আমাদের ওয়াই হবে, এটা তো বোঝা গেল ভাই, এটা ওয়াই হলো। তাহলে এক্স কি আর এন কি জানি না আমরা, পুরো কোথাও দেওয়া নেই। এক্স আমি বললাম বছর, একটু আগে বললাম তো যে এক্সটা মানে হচ্ছে বছর, বছর হবে। তো বছরটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখবো, কেন লিখবো সেটা পরে বলছি, ঠিক আছে। এক্স এর কলমটাকে আমরা বানিয়ে ফেলি এখানে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে এন, এন মানে হচ্ছে কতগুলো বছর এখানে দেওয়া আছে সেটা গুনবো, 1 2 3 4 5 6 7, এন ইকুয়াল টু 7। এন যদি 7 হয়, এন মাঝখানের বছরটাকে আমরা খুঁজে বের করবো। 74 মাঝখানের বছর হলো, মিডল হলো তো 74, 74 আগেনস্টে আমরা এক্স এর জায়গাতে গিয়ে লিখবো 0, ঠিক আছে। ওপর দিকে যাব -1 -2 -3, নিচের দিকে যাব 1 2 3, এইভাবে আমাদেরকে কিন্তু এক্স কে ডিটারমাইন করতে হবে। তার রিজন আছে, লজিক আছে, পরে বলছি, বাট আপাতত শিখে নে যে আমাদেরকে এইভাবে কিন্তু বের করতে হবে, ক্লিয়ার। এবার দেখ সহজ হয়ে গেল, তোকে বলে সিগমা এক্স বের করো, ভাই সিগমা এক্স 0 আসবে এটা, ঠিক আছে। এন জানা আছে আমাদের কাছে, সিগমা ওয়াই আমরা জেনে যেতে পারবো যোগ করলে, ঠিক আছে। আর কি চাই, এক্স স্কোয়ার চাই আর এক্স ওয়াই চাই, এই দুখানা কলম আমাদের চাই, এক্স স্কোয়ার আর এক্স ওয়াই। বের করে ফেলতে পারবো কি পারবো না, 3 স্কোয়ার 9, 4 1 0 1 4 9, 3 স্কোয়ার 9, যোগ করো 10 10 20, 20 আর 8 28, ঠিক আছে। এক্স ওয়াই, এক্স ওয়াই বের করে যাও, এই এক্স আর এই ওয়াই 120 মাইনাসে আসবে, -90 -46, 40 20 0 কত হবে, 42 0, 47 100, আর এটা হচ্ছে 46 ইন্টু 3 হচ্ছে হলো 138, এটাকে যোগ করতে কত আসছে দেখ, 29 আসবে, ঠিক আছে। তো 29 হচ্ছে আমাদের এটা টোটাল। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে বসালেই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করতে পারবো। দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা এ আর বি দুটো ভ্যালু পাবো। প্রথম ইকুয়েশনটা আমরা প্রথম নিয়ে শুরু করবো, কেন দেখবি, বিকজ সিগমা এক্স আমাদের, আচ্ছা সিগমা ওয়াই চাই তো আমাদের, সিগমা ওয়াই হচ্ছে 316, যোগ করলে এটা 316 আসবে, ঠিক আছে। তো ফ্রম ইকুয়েশন 1, সরি ফ্রম ইকুয়েশন 2, এই 2 নম্বর ইকুয়েশনটা থেকে আমরা সিগমা ওয়াই লিখতে পারছি 316, এ ইন্টু এন, এন হচ্ছে 7, প্লাস
বি ইন্টু সিগমা এক্স হচ্ছে 0, বি ইন্টু 0 হলো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 7a ইকুয়াল টু 316, ডিভাইড করতো এটা 7 দিয়ে, 7 7 45.1428, তো 143 লিখতে পারি আমরা অ্যাপ্রক্স, হলো। এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার পরের ইকুয়েশনটা যা যাব, ফ্রম ইকুয়েশন 3 we get কি পাচ্ছি, সিগমা এক্স ওয়াই কত আছে 29 আছে, ইকুয়াল টু এ সিগমা এক্স, এ মানে 7 ইন্টু সিগমা এক্স কত 0 আছে, 0, সরি এ তো 45.1, সরি 45.143 ইন্টু 0, আলটিমেটলি 0 আসবে এটা, প্লাস বি ইন্টু সিগমা এক্স স্কোয়ার 28, ঠিক আছে, ব্যাস তাহলে এটা 0 হলো। বি এর ভ্যালু আসবে আমাদের 29/28, কত আসছে দেখো, তোমার 0.4 হলো। এ আর বি আমরা পেয়ে গেলাম। এ আর বি পেয়ে গেলে আমাদের এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমরা প্রথম ইকুয়েশনটাতে আমরা এ আর বি এর ভ্যালু বসিয়ে দিই, the values of a and b in equation 1, we get trend equation পেয়ে যাবো আমরা, trend equation বা trend line, trend equationটা কি হবে, y is equal to a হচ্ছে 45.143 প্লাস 1.04 ইন্টু এক্স। তাহলে আমরা ট্রেন্ড ইকুয়েশনটা পেলাম এইটা। আমাদের কোয়েশ্চেন এটাই চেয়েছিল, মেনলি এটা চেয়েছিল যে ভাই তুমি ট্রেন্ড ইকুয়েশনটাকে বের করে দাও, পেয়ে গেলাম আমরা ট্রেন্ড ইকুয়েশন, ঠিক তো। এই ফরম্যাটেই আমাদেরকে অঙ্ক করতে হবে, অঙ্কটা বোঝা গেল। এই কোয়েশ্চেনটা আরেকটা জিনিস আমাদেরকে বলেছিল যে ভাই তুমি ট্রেন্ড ভ্যালুটাও বের করে দাও, প্রত্যেক বছরে ট্রেন্ড ভ্যালু বের করে দাও। প্রত্যেক বছরের ট্রেন্ড ভ্যালু মানে হচ্ছে এক্স এর জায়গাতে এই ভ্যালুস গুলো বসাবো, 0 1 2 3 আর এই 1 2 3, -1 2 3 আর +1 2 3 আমরা বসালে ওয়াই এর কত ভ্যালু পাওয়া যাচ্ছে, দ্যাট উইল বি ট্রেন্ড ভ্যালু। ওটা এই অঙ্কতে দেখাচ্ছি না, ইচ্ছা করেই দেখাচ্ছি না, বিকজ এর আর একটা ফরম্যাট দেখাতে হবে। কোন ফরম্যাটটা, 7-এর জায়গায় যদি 8 হয়, 10 হয়, এখানে ওই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গল্প, এটা তো বিজোড় সংখ্যা হলো, জোড় সংখ্যা হলে কি হবে সেটা আমি পরের অঙ্কতেই দেখবো আমরা, ঠিক আছে। দেখে নে, চলো নেক্সট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটার ফিচার কি, বিশেষত্ব কি না, এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খানা নাম্বার অফ ইয়ার্স আছে। প্রথমেই তাহলে আমরা কি বুঝলাম না, এন হয়ে গেল আমাদের 10, ঠিক আছে। এই এন 10 হওয়ার জন্য কি কি চেঞ্জেস হচ্ছে, আগের অঙ্কর থেকে কি কি চেঞ্জেস হচ্ছে সেইটুকুনি আমরা এখানে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। বাকি 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 পুরো অঙ্ক সেম, এক্স্যাক্টলি আগের অঙ্কের মতো সেম সেম কিন্তু, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি বলছে, fit a straight line trend equation by the method of least squares from the following data and then estimate the trend value for the year 1985। এই ট্রেন্ড ভ্যালুটা আমি আগের অঙ্কটাতেও দেখাইনি, এটাতে যদি সময় পাই তো দেখিয়ে দেবো, দেখছি কি করা যায়, ঠিক আছে। প্রত্যেক বছরের ভ্যালু ভ্যালু মানে হচ্ছে ধর প্রোডাকশন ভ্যালু, সেলস ভ্যালু, কিছু না কিছু একটা ভ্যালু হবে, ঠিক আছে। এটা এটা ওরা তোকে ধরে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে, এস্টিমেট দ্য ট্রেন্ড ভ্যালু। আচ্ছা, ভ্যালু নিয়ে কিছু লেখেনি, আগেরটাতে বোধহয় প্রোডাকশন লিখে দিয়েছিল, এখানে কিছু লেখেনি। হয় প্রত্যেক বছরের কোনো একটা কোম্পানির সেলস ভ্যালু বা প্রোডাকশন ভ্যালু নিয়ে এরা
একটা ডেটা দিয়েছে, ঠিক আছে। এখানে আমাদের ওই একই কাজ করতে হবে না, ট্রেন্ড ইকুয়েশন বানাতে হবে। লেট দ্য ট্রেন্ড ইকুয়েশন বি, লেট দ্য ট্রেন্ড ইকুয়েশন বি x equal to y equal to a plus bx. let the আগেরটা তো অনেক কিছু লিখেছিলাম, স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন দরকার নেই লেখার। let the trend equation be y equal to a plus bx, এটা হলো আমাদের প্রথম প্রধান ফর্মুলা, ঠিক আছে। ঠিক আছে, এবার আগের বারে যা যা লিখেছিলাম আবার সেটা টুকতে হবে। using the method of least square we have the following two normal equations to find the value of a and b. using the method of least square two normal equations to find the value of a and b আর দুটো নরমাল ইকুয়েশন কি, আগের অঙ্কটা দিয়ে আমরা বসে বললাম সিগমা ওয়াই ইকুয়াল টু এ এন, সবুজ দিয়ে লিখেছিলাম আগেরটাতে, এটা তো সবুজ দিয়ে তাহলে সবুজ পেনটা আমার গ্রিন পেন, এই তো চলো সবুজ পেনটা সাদা হয়ে গেলে কি করে বুঝবো এটা সবুজ পেন। সিগমা ওয়াই is equal to a n plus sigma x, সরি এখানে b sigma x আছে, তারপরটাতে sigma x y equal to is equal to a sigma x plus b sigma x স্কোয়ার, ঠিক আছে। এখানেও আমাদের ওই একই গল্প আছে, তুমি ভাই y এর কলামে টোটাল তো পেয়ে যাবে, বিকজ y কলাম এটা n আমরা এখানে পেয়ে গেলাম, এবার x কিভাবে পাবো। দেখ আগেরটাতে যদি মনে করে দেখিস আমি মাঝখানটাকে বলেছিলাম জিরো লিখতে, এখানে 10টা হয়ে গেল, মাঝখান পাচ্ছি না, 10খানা হয়ে যাওয়ার জন্য আমরা মিডল পাবো না, তো মিডল কি হবে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা আর 5টার মাঝখানটা মিডল হলো, তো আমরা এইটাকে জিরো বলে কনসিডার করব, আমরা এইটাকে কনসিডার করব জিরো বলে, ঠিক আছে। এই 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 মাঝ বরাবর হচ্ছে হলো জিরো, তো মাঝ বরাবর লিখলে তো হবে না, টাইম সিরিজ কোনো বছরের সাথে অ্যাসাইন করতে হবে। এই মাঝখান থেকে এইটুকুনিকে আমরা 1 বলে ধরবো, এটা হলো -1, এদিকে হচ্ছে -2, সরি এটা -3, এটা -5, এটা -7, -9, এইদিকে তেমনি 1 3 5 7 9। কেন এরকম হলো, এক এক করে না গিয়ে 2 2 করে কেন গেল, বিকজ মাঝখানটাতে যদি আমাদের জিরো হয়, যেটা আমরা কিন্তু লিখবো না, ঠিক আছে, জাস্ট লেখা মানে তোকে বোঝানোর জন্য লিখছি, যদি মাঝখানটাতে জিরো হয় এই অর্ধেকটাতে আমরা 1 লিখেছি, তাহলে এই পুরোটাতে কি হবে 2 হবে। দেখ এই অর্ধেকটা 1 লিখেছি, অর্ধেকটা 1 হওয়া মানে হচ্ছে এখানটাতে গিয়ে আমাদের -2 হচ্ছিল, বাট আমাদের তো মাঝখানটা লিখে কোনো লাভ নেই, বছরের সাথে অ্যাসাইন করতে হবে, তো আরো তার অর্ধেকটা আমরা যদি যোগ করি তাহলে -3 হলো, তার মানে এই 1 বছরকে আগের অঙ্কতে যেটা আমরা 1 বছরকে 1 ধরেছিলাম, এখানে 1 বছরের গ্যাপকে 2 বলে ধরতে হবে, খেয়াল রাখে যেন, ঠিক আছে। আগের অঙ্কটা আমরা প্রত্যেক 1 বছরের গ্যাপকে আমরা 1 1 করে ধরেছিলাম, 1 1 করে মাইনাস করেছিলাম, এখানে 6 মাসকে 1 ধরবো, বা ঘুরিয়ে বলি 1 বছরকে 2 ধরবো, ঠিক আছে। তো 2 উপর দিকে মাইনাস হবে, 2 উপর দিকে নিচের দিকে প্লাস হবে, ব্যাস। বাকি অঙ্ক এক্স্যাক্টলি সেম আগের বার আমরা যেভাবে করলাম সেইভাবেই হবে, এটাকেও যোগ করলে আমাদের 0 আসবে, ঠিক আছে। সিগমা ওয়াই এর ভ্যালু কত রে, 740, এক্স স্কোয়ার 81 49 25
911 925 49 81 এটা যোগ করতো কত আসে একটা আনসার এটা 330 x আর y এই x আর y এটা বল ভ্যালুটা 65 xy 500 হুম মাইনাস 585 হুম মাইনাস 560 হুম মাইনাস 420 হুম মাইনাস 225 মাইনাস 77 হুম 71 71 228 হুম 270 হুম 490 হুম 612 612 এটা যোগ করতে হবে মাইনাস 96 মাইনাস 96 ঠিক আছে এই ভ্যালুস গুলো আমরা পেয়ে গেলাম এই ভ্যালু গুলো দুটো ইকুয়েশনে যথা জায়গাতে বসালেই আমরা এ আর বি এর ভ্যালু পাবো তো প্রথম ইকুয়েশনটা দিয়ে আমরা আগে শুরু করছি বিকজ সিগমা এক্স এ 0 হয়ে যাবে আমরা এ এর ভ্যালু পেয়ে যাবো ইজিলি ফ্রম ইকুয়েশন 1 শর্টে করছি যাতে এখানের মধ্যে ধরাতে পারি ঠিক আছে ইকুয়েশন নাম্বার 1টাতে আমরা কি হবে সিগমা ওয়াই হচ্ছে 740 ইকুয়াল টু এ ইন্টু 10 প্লাস 0 তাহলে এ এর ভ্যালু কত 74 ঠিক তো এটা 0 হয়ে গেল এটা ভাগ হয়ে গেল নিচে এসে ব্যাস আর ফ্রম ইকুয়েশন 2 সিগমা এক্স ওয়াই কত মাইনাস 96 এ ইন্টু সিগমা এক্স মানে এটা 0 হয়ে যাবে প্লাস বি ইন্টু সিগমা এক্স স্কোয়ার 330 তাহলে এটা ভাগ হয়ে যাবে বল মাইনাস সামথিং আসবে বি এর ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.29 291 তাহলে এ এর ভ্যালু পেলাম বি এর ভ্যালু পেলাম এ এর ভ্যালু আর বি এর ভ্যালু যদি আমরা ট্রেন্ড ইকুয়েশনে বসাই ইকুয়েশন নাম্বার 1 এতে বসাই ট্রেন্ড ইকুয়েশন পেয়ে যাবো পুটিং দ্য ভ্যালু অফ a and b in equation 1 আমরা কি পাচ্ছি বলো y equal to 74 প্লাস বিটা বি এর ভ্যালু মাইনাস আছে তো এই প্লাসটা ঘুরে গিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস 0.291 এক্স ক্লিয়ার ঠিক আছে এবার এইটা তো পেলাম আমরা ট্রেন্ড ইকুয়েশন আসল জিনিস যেটা বের করতে বলেছিল সেটা এবার যদি আমাদেরকে বলে যে ভাই তুমি ট্রেন্ড ভ্যালুটাও বের করে দাও প্রত্যেক বছর বছরের ট্রেন্ড ভ্যালুটা তুমি আমাকে বের করে দাও তো ট্রেন্ড ভ্যালুর জন্য ও না না প্রত্যেক বছর বলেনি এখানে বলেছে ফর দ্য ইয়ার 1985 শুধুমাত্র এস্টিমেট দ্য ট্রেন্ড ভ্যালু ফর দ্য ইয়ার 1985 আগের অঙ্কটা যেমন প্রত্যেক বছরের বলেছিল এখানে বলছে 80 অব্দি তো আমার কাছে দেওয়া আছে এর জন্য আর তোমাকে ফালতু খাটতে হবে না 1985 এর ট্রেন্ড ভ্যালু কত হবে ঠিক আছে দেখ ট্রেন্ড ইকুয়েশন পেয়ে গেছি ট্রেন্ড ইকুয়েশন কি বললাম আমার চাই হচ্ছে ভ্যালু ভ্যালু মানে ওয়াইটা চাই আমাদের 1985 এর জন্য এক্স কত হবে সেটা আমাদের খালি বের করতে হবে এক্স এর ভ্যালুটা সেখানে বসালেই আমরা ট্রেন্ড ভ্যালু পেয়ে যাবো দেখ প্রত্যেক বছরে 2 করে বাড়ছে 1980 থেকে 9 গিয়ে আটকে গেল তো 85 কি এক্স এর ভ্যালু কত হবে সেটা আমাদের বুঝতে হবে লিখে ফেলি আমরা ছোটর মধ্যে জায়গাটা বড্ড ছোট হয়ে গেল নিচে রে ওটা চাপা দিতে উড়ে যাবে ট্রেন্ড এই ছোট্টর মতো করছি আমি ট্রেন্ড ভ্যালু অফ 1985 ঠিক আছে আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স বের করা দেখ এক্স এর কলমটা আমি লিখছি 1980 এর জন্য হচ্ছে 9 81 এর জন্য হবে 11 82 এর জন্য হবে 13 83 এর জন্য হবে 15 84 এর জন্য হবে এই 17 হ্যাঁ তো 85 এর জন্য হবে 19 এইটা হলো আমাদের এক্স ঠিক আছে তাহলে y ইকুয়াল টু 74 মাইনাস 0.291
ইন্টু 19 করো, চলে আসবে 60 কোনটা আনসারটা। আচ্ছা তাহলে y ইকুয়াল টু 68.471 বোঝা গেল। এইটা হচ্ছে 1985 বছরের ভ্যালু, প্রোডাকশন ভ্যালু। 80 থেকে 68 গিয়ে থেমে গেছিল, 85 তে গিয়ে ওরা বলছে যদি এই ইকুয়েশন ফলো করে 68.471 হবে। ঠিক আছে, তার মানে খুব বেশি কিছু বাড়ছে না ওদের, প্রোডাকশন বল সেল বল কোম্পানির খুব বেশি কিছু বাড়াতে পারছে না। ঠিক আছে, আমাদের ওসব ভেবে লাভ নেই, কোম্পানি কি করছে না করছে, আমরা অঙ্ক ঠিক করে আসতে আসতে পারলে আমাদের ভ্যালু বাড়বে। ঠিক আছে, আমাদের ভ্যালু বাড়ানোর জন্য আমাদের অঙ্ক ঠিক করে আসতে হবে। ক্লিয়ার তো? এই দুটো ইকুয়েশন মুখস্থ করা চাই, এটা তো এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বাট এই দুটো ইকুয়েশন মুখস্থ করা চাই, এন্ড এর যে প্রসেসটা যেটা বললাম স্টেপ বাই স্টেপ ফলো করবি, ভুলবি না কেন। প্রথমে আমরা এনটাকে ডিটারমাইন করবো, এন অড হলে একরকম, এন ইভেন হলে আরেক রকম। অড হলে ডিরেক্টলি মাঝখানটাকে আমরা জিরো লিখে দেবো, উপর দিকে মাইনাস হবে, নিচের দিকে প্লাস হবে, ব্যাস। বাকি তো এক্স্যাক্টলি ফর্মুলাতে যে যে কলম খুলতে বলেছে সেই কলম আমরা খুলতে পারলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি অড হয় তখন মাঝখানটাকে জিরো বলে কনসিডার করব, কিন্তু যেহেতু মাঝখানটা কোনো বছরের সাথে আমরা অ্যাসোসিয়েট করতে পারছি না, তো তার উপরটা -1 হবে, তার নিচেরটা +1 হবে, এবং প্রত্যেক বছরকে আমরা দু ঘর করে আমরা মাইনাস করবো, আর নিচের দিকে আমরা প্রত্যেক বছরকে 2 ঘর করে আমরা প্লাস করবো। ঠিক আছে, তারপরে কলম x² xy, ব্যাস করলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাবো, এ আর বি। চলো তাহলে আজকে এই অবধি। লাগছে না এটাতে, এই অঙ্কটাতে লাগছে না বলে আর সবগুলো বের করছি না। আগের অঙ্কটাতে কোয়েশ্চেনে বলেই দিয়েছিল ওরা যে ট্রেন ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এটা তোমরা নিজেরা করবে, কিভাবে করবে না, এক্স এর ভ্যালু এখানে 0 বসাবে, এর একটা ভ্যালু পেয়ে যাবে, -1 বসাবি, এখানে y এর একটা ট্রেন ভ্যালু পাবি, -2 বসাবি, ট্রেন ভ্যালু পাবি, -3 বসাবি, সেম ভাবে 1 2 3 বসাবি এক্স এর জায়গাতে, দেখবি y এর সবকটা ক্ষেত্রে y এর একটা করে ভ্যালু পাবি, সেই ভ্যালুটাই হচ্ছে ট্রেন ভ্যালু, ব্যাস আর কিছু না। ক্লিয়ার? চলো 47 মিনিটসের ভিডিও হয়ে গেছে, স্টপ করছি এবার। হচ্ছে অঙ্ক।